আচ্ছা, তো দেখো এরপরে আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেটা হলো নিউটনের গতির তৃতীয় সূত্র ও ভরবেগের নিত্যতা। অর্থাৎ আমাদের যে নিউটনের তৃতীয় সূত্র বললাম, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এবং নিউটনের যে ভরবেগের যে নিত্যতা সূত্রটা পড়লাম, যে ভরবেগটা সবসময় সংরক্ষিত থাকবে। এখন সেইটার কিছু ব্যবহার আছে। ব্যবহার দেখো, লক্ষ্য করো, টেবিলের উপরে বই রাখা। এখন টেবিলের উপর বই রাখা দেখো, তুমি যদি নিউটনের গতি তৃতীয় সূত্র ভাবো, তাহলে ওই যে বইটা একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া বল দিচ্ছে, ওই বইটা টেবিলের উপর রাখছো, তাহলে ওই টেবিলের উপরে নিশ্চয়ই একটা বল প্রয়োগ করছে এবং সেই বলের একটা প্রতিক্রিয়া বল থাকবে। এবার ভরবেগের নিত্যতাটা কি? ওই ক্ষেত্রে ওই যে মোট ভরবেগ, অর্থাৎ ওই যে বস্তুটা যতটা বল প্রয়োগ করছে, বস্তুটির যে প্রতিক্রিয়া বল। এখন বস্তুটা যেহেতু এখানে বেগ নাই, তাহলে এক্ষেত্রে কিন্তু বেগ না থাকলে কী হবে, আমি তোমাদের ভরবেগের নিত্যতা সূত্রে পড়াইছিলাম একটু আগেই। ভরবেগের নিত্যতার সূত্রটা কী ছিল? অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ না করি, তাহলে বস্তুটির ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওই ক্ষেত্রে বস্তুটা যেহেতু স্থির আছে, তাহলে ওই ক্ষেত্রে কী হবে, বা বল প্রয়োগ করিনি, তাহলে এই বস্তুটা কী হবে, ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভরবেগটা সংরক্ষিত থাকবে। এরপরে দেখো, বন্দুকের গুলি ছড়া নৌকা থেকে লাভ দেয়। এগুলো তোমরা শুধু এই উদাহরণগুলো মনে রাখবা, তোমাদের এত ডিটেলস পড়া লাগে না, এখান থেকে আসে না তেমন কিছু। টেবিলে আবার বই রাখা, বন্দুক থেকে গুলি ছড়া নৌকা থেকে লাভ দেয়, এরকম এই পয়েন্টগুলো দেখবা। এরপরে পায়ে হাঁটা, তোমরা জানো পায়ে হাঁটা যায় কীভাবে, কারণ আমরা যখন হাঁটি তখন মাটির উপরে একটা বল প্রয়োগ করি, এবং বল প্রয়োগ করার ফলে কী হয়, মাটি একটা প্রতিক্রিয়া বল দেয় এবং কিন্তু আমরা সামনের দিকে আগায় যাই। এবং এই যে আমরা মাটির উপর বল প্রয়োগ করি, এই বলটা কিন্তু দুইটা উপাংশে ভাগ হয়, উলম্ব উপাংশ, লম্ব আর বেগ উপাংশ। এগুলো তোমাদের ভেক্টর দিয়ে বোঝাই দেওয়া হয়েছে, আশা করি সবাই বুঝতে পারছো। এ কারণে এরপরে একটা বলা আছে, দেখো টায়ারের বাইরের দিকে খাঁজ যুক্ত করে তৈরি করা হয় কেন? কারণ তোমরা জানো টায়ারের বাইরের দিকে যদি খাঁজ করা না থাকতো, তাহলে ওই যে ঘর্ষণটা হতো না, আর ঘর্ষণ না হলে তখন স্লিপ খেয়ে আমরা সব চিৎপটাং, বুঝতে পারছো? এ কারণে জানো যে ঘর্ষণকে একটা প্রয়োজনীয় উপদ্রব বলা হয়, তোমরা 9 পড়ে আসছো। এরপরে দেখো বলা আছে, একটি বায়ুভর্তি বেলুন খোলা অবস্থায় ছেড়ে দিলে খোলা মুখের বিপরীত দিকে ছুটতে থাকা যায় কেন? কারণ এটা তোমরা জানো বেশিরভাগই, যে ওই যে বায়ুটা যখন বের হয়ে যায় তখন ওই গ্যাসটা একটা বল প্রয়োগ করে, এবং ওই বলের প্রতিক্রিয়া বলটা যেহেতু বিপরীতমুখী থাকে, এই কারণে ওই যেদিকে বায়ুটা বের হয় তার বিপরীত দিকে বেলুনটা ছুটতে থাকে। এরপরে অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো লিফটের প্রতিক্রিয়া। অর্থাৎ লিফটের প্রতিক্রিয়া ক্ষেত্রে কি হয়, তোমরা যখন লিফটে যদি চড়ে থাকো, তাহলে দেখবা লিফটে চড়ার ক্ষেত্রে ওজনহীন, কখনো কখনো ওজনহীন মনে হয়, কখনো কখনো মনে হয় আমার ওজনটা এত হালকা লাগছে কেন, কখনো কখনো মনে হয় যে আমি যেন বায়ুর উপরে ভাসছি। এই যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়, এটা কেন হয়, কিভাবে হয়, এটা পরবর্তীতে দেখবো আমরা একটু একটু করে। এখন দেখো, প্রথমেই যখন একটা লিফট ত্বরণে উপরের দিকে উঠবে, যখন লিফটটা উপরের দিকে উঠবে তখন সে কিন্তু ভারী অনুভব করবে। কেন ভারী অনুভব করছে? কারণ লিফটে যখন উপরের দিকে উঠবে কেন ভারী অনুভব করবে? কারণ দেখো, এখন লিফটে যখন উপরের দিকে উঠছে, সে কিন্তু অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে উঠছে, তাহলে তার ঊর্ধ্বমুখী বলটা হবে কি, তার ওজনটা নিচের দিকে ক্রিয়া করছে, আর তার ঊর্ধ্বমুখী বলটা উপরের দিকে ক্রিয়া করছে। না না, ওজনটাও নিচের দিকে, ঊর্ধ্বমুখী বলটাও কিন্তু নিচের দিকে ক্রিয়া করছে। আর তার কিন্তু এই যে লিফট যখন উপরের দিকে উঠবে, তাহলে উপরের দিকে উঠতে গেলে অবশ্যই তার প্রতিক্রিয়া বল অপেক্ষাও বেশি বল প্রয়োগে সে উপরের দিকে উঠতে হবে। তাহলে দেখো, তার ওজনটা নিচের দিকে, তার প্রতিক্রিয়া বলটাও নিচের দিকে, কিন্তু লিফটটা উঠবে উপরের দিকে। তাহলে এই যে লিফটের ঊর্ধ্বমুখী বল, তাহলে কি হচ্ছে, এই যে প্রতিক্রিয়া বল ছিল তার থেকে তার ওজনটা যদি বিয়োগ করে দেয়, তাহলে লিফটের উপরে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে, যে বলটার কারণে লিফটটা উপরের দিকে উঠছে, সেই বলটা পাওয়া যায়। এবং সেই লিফটের ঊর্ধ্বমুখী বল থেকে যদি আমরা এই বস্তুর ওজনটা বিয়োগ করি, তাহলে আমরা লিফট যে নির্দিষ্ট যে বলে যাচ্ছিল সেই বলটা কিন্তু আমরা বের করতে পারি। তো এ কারণে এই সূত্র মনে রাখবা। পরের লাইনটা দেখো, তাহলে পুরো এখান থেকে ক্যালকুলেশন করে আসছে, দেখো এমজিটা যদি এই সাইড নিয়ে আসি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আর সমান এম ইন্টু জি প্লাসে, এটা না দিয়ে লিখি, এটা দিয়ে আর সমান এম ইন্টু জি প্লাসে। এটা কখন, যখন লিফটটা উপরের দিকে উঠবে, আর লিফটটা যখন নিচের দিকে নামবে তখন মনে রাখবা আর সমান সমান এম ইন্টু জি মাইনাসে।
অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যখন যে বল ওপরের দিকে ছুড়ে দেওয়ার যে অঙ্কগুলো করতাম ওগুলো অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে হলে এখানে মাইনাস দিতাম, আর এবং যখন অভিকর্ষ ত্বরণের মানে দিকে হতো তখন এখানে আমরা প্লাস দিতাম। কিন্তু এই ক্ষেত্রে তার উল্টোটা করব, এক্ষেত্রে তার উল্টোটা করব, অর্থাৎ এক্ষেত্রে উপরের দিকে উঠলে তখন মাঝখানে জি প্লাসে করবো, আর যখন নিচের দিকে নামবে তখন জি মাইনাসে করবো। এটা তোমরা অভিকর্ষ ত্বরণের মানে উল্টোটা করে দিবে, তাহলে হয়ে যাচ্ছে। মানে কখন জি মাইনাসে হবে আর কখন ই মাইনাস জি হবে? এই যে বললাম যখন অভিকর্ষ ত্বরণের মানে উপরের দিকে উঠছে, লিফটটা যখন উপরের দিকে উঠবে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে গেলে তোমরা মাইনাস নিতে, এখানে এটার উল্টোটা নিতে হবে, লিফটের ক্ষেত্রে তার উল্টোটা ধরবে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে মানে কি, লিফটটা উপরের দিকে উঠছে মানে কি অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, তার অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে হলে আমরা সাধারণভাবে মাইনাস নিতাম, ওই যে গতিসূত্রগুলো ছিল, কিন্তু এক্ষেত্রে আমরা নেব প্লাস, অর্থাৎ তার উল্টোটা নিব। আর যখন একটা লিফট নিচের দিকে নামবে তখন জি মাইনাসে করব, মানে তার উল্টোটা করব। বলছি যে এখানে বইয়ে ওই জি মানে জি মাইনাসে ইয়া না ইয়ে মাইনাস জি এটার কথা বলছে। আচ্ছা সেটা বলছি, সেটাও কিছু কন্ডিশনে পরিবর্তন হয়, সেটা আমি এর পরে আলোচনা করব, সমস্যা নাই। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে লিফটের ত্বরণটা বেশি হওয়া লাগবে নাকি অভিকর্ষ ত্বরণটা বেশি হওয়া লাগবে, আমার এটা বলো তো দেখি। একটা বস্তু ওপরে উঠবে, অভিকর্ষ ত্বরণের বিপরীতে উপরে উঠবে, তাহলে এক্ষেত্রে লিফটের ত্বরণটা বেশি হওয়া লাগবে না অভিকর্ষ ত্বরণটা বেশি হওয়া লাগবে? ত্বরণটা বেশি হওয়া লাগবে, লিফটের ত্বরণ। তাহলে লিফটের ত্বরণ বেশি হওয়া লাগবে, এ কারণে আমরা এখানে এ মাইনাস জি করছি, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা সেটা এখনো করিনি তো, আমরা এবার করবো, করলে বুঝতে পারবা। এখন দেখো এক্ষেত্রে দেখো এবার লিফট যখন ইয়ে ত্বরণে নিচে নামবে, এখন লিফট যখন এ ত্বরণে নিচে নামবে তখন দেখো অবশ্যই লিফটের প্রতিক্রিয়া বলটা ওই যে বস্তুর ওজন তার থেকেও কম হওয়া লাগবে, কারণ যদি লিফটের প্রতিক্রিয়া বল বেশি হয়ে যায় তখন তো লিফটটাকে ওপরের দিকে নিয়ে যাবে, তাহলে লিফটের অবশ্যই যে বস্তুর ওজনটা আছে সেটা বস্তুর প্রতিক্রিয়া বল থেকে বেশি হওয়া লাগবে। তাহলে এক্ষেত্রে এম জি মাইনাস আর, তাহলে এটাই হলো সেই ঊর্ধ্বমুখী বল, এবং তাহলে এক্ষেত্রে আমরা সেই ঊর্ধ্বমুখী বল থেকে মানে বস্তুর ওজন থেকে যদি ঊর্ধ্বমুখী বল আর বিয়োগ করি তাহলে সেই বস্তুর নিট ওজনটা পাই। তো দেখো সেই জিনিসটাই, তো এখান থেকে এই যে আর সমান সমান ক্যালকুলেশন করলে আমাদের আসছে এম ইন্টু জি মাইনাসে। এবার দেখো এখানে কেন জি মাইনাস এ করলাম, আমরা নামছি লিফটের নিচের দিকে, তাহলে আমি বলছি অভিকর্ষ ত্বরণের দিকে হইছে করলে আমরা প্লাস নিতাম, কিন্তু এক্ষেত্রে তার উল্টোটা নেব, তাহলে এক্ষেত্রে নেব মাইনাস হলো। এরপরে আমরা কেন আগে জিটা নিলাম, কেন এটা নিলাম না, কারণ দেখো একটা লিফট নিচের দিকে নামবে, এখন লিফট যদি নিচের দিকে নামতে হয় তাহলে কি অভিকর্ষ ত্বরণ তাকে চাচ্ছে উপরের দিকে ঠেলতে, কিন্তু সে নামবে নিচের দিকে, তখন অবশ্যই অভিকর্ষ ত্বরণটা লিফটের ত্বরণ থেকে বেশি হওয়া লাগে, তা না হলে লিফটের নিচের দিকে নামতে পারতো না। আচ্ছা এবার দেখো এরপরে দুইটা জিনিস তো শিখলে, এবার দেখো কন্ডিশন দেখো, তাহলে লিফট যখন উপরের দিকে উঠবে তখন সে ভারী অনুভব করবে না হালকা অনুভব করবে? বলো তোমরা, লিফট যখন উপরের দিকে উঠবে তখন সে হালকা অনুভব করবে না? লিফট যখন উপরের দিকে উঠবে তখন হালকা অনুভব করবে না ভারী অনুভব করবে? আর লিফট যখন নিচের দিকে উঠবে তখন কি হবে? ভারী অনুভব করবে। হ্যাঁ লিফট যখন উপরে উঠলে ভারী অনুভব করবে, নিচের দিকে নামলে হালকা অনুভব করবে, কারণ নিচের দিকে দেখো অভিকর্ষ ত্বরণের দিকে নামছে, কিন্তু অভিকর্ষ ত্বরণের দিকে নামার কারণে লিফটের ত্বরণটাও নিচের দিকে, অভিকর্ষ ত্বরণটাও নিচের দিকে, এ কারণে কিন্তু সে নিজেকে হালকা অনুভব করছে, কিন্তু উপরের দিকে ওঠার সময় তার অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে মানে উপরে নিচের দিকে, আর বস্তুর ওজনটা নিচের দিকে, কিন্তু ওই যে লিফটের ত্বরণটা উপরের দিকে, এ কারণে তখন সে ভারী অনুভব করছে। আচ্ছা এবার কিছু কন্ডিশন দেখো, কন্ডিশন হলো লিফট যখন স্থির থাকে তখন কি হয়, লিফট যখন স্থির থাকে তখন কি তার ওই যে বস্তুর ওজন, অর্থাৎ ওই যে ওজন এমজি আর তার যে প্রতিক্রিয়া বল আর, দুইটাই সমান হয়, কারণ তোমরা জানো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, তাহলে লিফট যখন স্থির থাকছে তখন তার ওই ওজন আর প্রতিক্রিয়া বল দুইটাই কিন্তু সমান থাকছে, এ কারণে তখন কিন্তু লিফটের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আরোহী কোনো নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবে না। কিন্তু লিফটটা যখন অবাধে নিচে নামে
তখন কী হবে, লিফটটা যখন অবাধে নিচে নামতে বলা হচ্ছে লিফটের ত্বরণটা যখন অভিকর্ষ ত্বরণ থেকে বেশি হবে, লিফটের ত্বরণটা যখন অভিকর্ষ ত্বরণ থেকে বেশি হবে তখন কী হবে, তখন লিফটের ত্বরণ যদি অভিকর্ষ ত্বরণ থেকে বেশি হয় তাহলে ওই যে জি মাইনাস এ ছিল না, জি মাইনাস এর জায়গায় জি মাইনাস জি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু এই আর জিটা সমান হয়েছে। আচ্ছা সরি, এখানে প্রথমে হবে লিফটটা যখন অবাধে নিচে নামতে বোঝানো হচ্ছে লিফটের ত্বরণ আর অভিকর্ষ ত্বরণটা সমান, অর্থাৎ এ সমান সমান জি, তখন এই যে জি মাইনাস এস ছিল তাহলে এ আর জি সমান, তাহলে জি মাইনাস জি তখন শূন্য, তখন কিন্তু এই যে প্রতিক্রিয়া বলটা কিন্তু শূন্য হয়ে গেছিলো। তাহলে এক্ষেত্রে কী হবে, এ সমান সমান জি হবে এবং প্রতিক্রিয়া বলটা শূন্য হয়ে যাবে। এবং এক্ষেত্রে কী হবে, লিফটের মধ্যে আরোহী নিজেকে সম্পূর্ণ ভারহীন মনে করবে। তাহলে লিফটের মধ্যে সে আরোহী ভাববে যে আমার কোনো ভর নাই, আমি একদম ভারহীন। এরপরে দেখো, এরপরে যখন আসছে লিফট যখন অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে নিচে নামবে, এবার হচ্ছে কি এ যখন জিটা থেকে এটা যখন বেশি হবে তখন কি হবে, তখন ক্ষেত্রে দেখো তখন এই যে আমরা এখানে জি মাইনাস এ করছিলাম আগে, সেক্ষেত্রে এবার হবে এ মাইনাস জি, এবং এ মাইনাস জি হওয়ার কারণে দেখা যাবে এক্ষেত্রে যেহেতু লিফটের ত্বরণটা অনেক বেশি হয়ে যাচ্ছে অভিকর্ষ ত্বরণ অপেক্ষা, এই কারণে বস্তুটা মনে হবে যে একবার অতিভারহীনতা, অর্থাৎ মনে হবে এই যে বস্তু মানে তুমি যখন লিফটের মধ্যে থাকবা তখন মনে হবে তুমি লিফটের মধ্যে ভাসছো, অর্থাৎ তখন কিন্তু তুমি লিফটের মধ্যে এই যদি লিফট হয় তখন কিন্তু তুমি এখানে আর দাঁড়ায় থাকতে পারবা না, তখন কিন্তু তুমি দেখা যাবে ভেসে এরকম চিৎপটাং হয়ে উল্টো দিকে এরকম জায়গায় ঝুলছো, মানে লিফটের ওপরের দিকে ঝুলছো। এটা কিন্তু বুঝতে হবে, মানে অনেকগুলো কারণ আছে। মানে যখন লিফটের তার ছিঁড়ে যায়, তোমরা যদি অনেক দুর্ঘটনায় শুনছো লিফটে তোমাদের এক ফ্রেন্ড হয়তো ফ্রেন্ডের ফাদার হয়তো মাঝে লিফটের মধ্যে থেকে ছিঁড়ে পড়ে গেছিলো, অনেকে শুনে থাকবে। তো ওই লিফট যখন ছিঁড়ে পড়ে যায় তখন কি হয়, ওইটাকে বলা হয় অবাধে নিচে নামে, অর্থাৎ ওই লিফটের ত্বরণটা তখন অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি হয়ে যায়। তখন কী হয়, ওই যে তখন কিন্তু ওই বস্তুটা তখন কিন্তু মাটিতে স্থির থাকতে পারে না, অর্থাৎ ওই ব্যক্তিটা কিন্তু তখন আর মাটিতে স্থির থাকতে পারে না, তখন ওই ব্যক্তিটা মানে ভেসে একেবারে এই লিফটের ওই উপরের দিকে চলে যায়, এবং ওখানে এসে যখন মাটিতে পড়ে তখন জোরে একটা ধাক্কা খায়, খাওয়ার পরে তখন তো জানো যে কী অবস্থা হয়। আচ্ছা, এরপরে দেখো ঘূর্ণনের বৈশিষ্ট্যসমূহ, ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতির জিনিসটা কি, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা একটা অক্ষের চারিদিকে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দু বা একটা অক্ষের চারিদিকে যদি এভাবে ঘোরে, বা তোমরা যদি একটা জানো, তোমরা যদি একটা বলকে যদি একটা দড়ির আগায় বেঁধে হাত দিয়ে ঘোরাও, এভাবে যদি হাত দিয়ে ঘোরাও, তখন ওই যে গতিটা, ওই গতিটাকে বলা আছে ঘূর্ণন গতি, এবং তোমার হাতে যেখানে ধরে রাখছো ওটাকে বলা আছে ঘূর্ণন অক্ষ। এবং ঘূর্ণন গতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ বস্তু যদি ঘূর্ণন হয় তাহলে প্রতিটা এই জায়গাতে যদি ঘূর্ণন হয় তাহলে প্রতিটা এই যে প্রত্যেক কণার কিন্তু সমান দূরত্ব থাকবে এবং নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর স্থির থাকবে। এই জিনিসগুলো তোমাদের বোঝার কথা। এরপরে দেখো কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক বেগ, এরপরে কৌণিক ত্বরণ পাবা। এখন তোমরা 9-10 পড়ে আসছো, ম্যাথে পড়ে আসছো, 9-10 না, ম্যাথে এস ইকুয়াল টু আর থিটা। তো এইখানে যে থিটা, এই থিটাকে বলা হয় কৌণিক সরণ, অর্থাৎ এই চিত্রের মধ্যে যদি তোমরা লক্ষ্য করো এইখানে যে থিটাটা, এই থিটাটাকে বলা হয় কৌণিক সরণ। আর এই এসটা যেন বৃত্তচাপের ব্যাসার্ধ, আরটা যেন এই ব্যাসার্ধ। আরে আমার 1.9 MB 3 MB 1.6 MB করে রেট পাচ্ছে, তাহলে এরকম বললে হবে? আমাদের এখানে তো 4G পাচ্ছে, তার সমস্যা হচ্ছে কি? মাঝে মাঝে আপনার কথা তো কাটা। আচ্ছা, বলবো কি করে, অনলাইনের বিষয়, এখন বৃষ্টি হচ্ছে তো একটু আবহাওয়া নর্মাল হতে পারে। আমাদের তো ডাউনলোড রেট বেশি দিচ্ছে কিন্তু এমবি রেট কম দিচ্ছে। আচ্ছা, তো দেখো যাদের সমস্যা দেয় রেকর্ডটা দেখে নিও একটু কষ্ট করে। এস ইকুয়াল টু আর থিটা, তাহলে এস ইকুয়াল টু আর থিটা হলে এই সেই থিটাটা হলো কৌণিক সরণ। আচ্ছা, আর এরপরে দেখো কৌণিক বেগ। কৌণিক বেগটা কি, তোমরা যখন বেগ সমান সমান জানো এস ইকুয়াল টু ভি, মানে ভি ইকুয়াল টু এস বাই টি জানো, মানে এস ইকুয়াল টু ভিটি ছিল, ভি ইকুয়াল টু এস বাই টি। তো এক্ষেত্রেও ঠিক ওরকম হবে, ওটা ছিল সরলরৈখিক বেগের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কৌণিক। কৌণিক কথাটার মানে ঘূর্ণন অক্ষের সাথে জড়িত। তাহলে এক্ষেত্রে কী হবে, ওমেগা সমান এই হলো কৌণিক বেগের সূত্র। এই কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক বেগ ওমেগা সমান ডি থিটা
ডিটি। আচ্ছা আচ্ছা, তো কৌণিক সরণের একক হলো, কৌণিক সরণের একক কি? কৌণিক সরণের একক হলো রেডিয়ান। অর্থাৎ তোমরা জানো থিটার একক ছিল ডিগ্রি রেডিয়ান, তো কৌণিক সরণের একক রেডিয়ান এককে আমরা ধরবো এখানে। তাহলে ওমেগার এককটা কী হবে? ওমেগার একক হবে, দেখো ওপরে ছিল থিটা, নিচে ছিল টি, তাহলে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। তো দেখো এখানে কিন্তু সেটাই আছে, কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা সমান থিটা বাই টি। আচ্ছা, আর কৌণিক বেগের মান স্থির থাকলে ও ধরনের গতিকে বলা হচ্ছে সমবৃত্তীয় গতি। এখানে আরও একটা জিনিস আছে দেখো, যে যন্ত্রবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং এককে এই কৌণিক বেগের একক কি? আবর্তন পার মিনিট। এটা কিন্তু মাথায় রেখো, এখানে ছিল রেডিয়ান পার মিনিট আর ওখানে আবর্তন পার মিনিট ইঞ্জিনিয়ারিং এককে। আর কৌণিক বেগের মাত্রা দেখো, রেডিয়ানটা একটা মাত্রাহীন রাশি, রেডিয়ান, স্টেরেডিয়ান এগুলো হলো, বা কোণ হলো মাত্রাহীন রাশি। কোণের যদি কোনো মাত্রা না থাকে তাহলে ছিল হলো রেডিয়ান পার সেকেন্ড, তাহলে কোণের কোনো মাত্রা নাই, তাহলে শুধু এখানে সেকেন্ড আছে, তাহলে এর একক টি, তাহলে এখানে পার টি। তো দেখো এই কারণে এর মাত্রাটা দেওয়া আছে পার টি। আচ্ছা, এখানে একটা সূত্র দেওয়া আছে দেখো, ওমেগা সমান, অর্থাৎ এই কৌণিক বেগের তিনটা মান তিনটাভাবে প্রকাশ করতে পারি। একটা হলো ওমেগা সমান টু পাই এফ, তোমরা জানো এগুলো, আর এফ হলো কম্পাঙ্ক আর টু পাইটা ধ্রুবক, টু পাই এফ। আর এক্ষেত্রে আবার আরও একভাবে লিখতে পারি টু পাই বাই টি। তো এক্ষেত্রে এই টিটা হলো পর্যায়কাল আর এটা হলো কম্পাঙ্ক। আবার আরও একভাবে লিখতে পারি এ ওমেগা সমান টু পাই এন বাই টি। এক্ষেত্রে এই এনটা হলো ঘূর্ণন সংখ্যা, অর্থাৎ তুমি যে এই যে ঘোরাবা না, এই ঘূর্ণন সংখ্যাটা হলো এন, আর এই টিটা হলো পর্যায়কাল। সরি, এইখানে ছোটো হাতে টি হবে, এটা হলো মানে মিনিটে কতবার ঘোরাচ্ছ, এই টিটা হলো মিনিট সময়, আর এই এনটা হলো কতবার ঘোরাচ্ছ তুমি, ওই সেই ঘূর্ণন সংখ্যা, এই মিনিটে কতবার বা সেকেন্ডে কতবার ঘোরাচ্ছ, এই টিটা হলো সময় আর এনটা হলো ঘূর্ণন সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এই যে কৌণিক বেগ আর এই যে রৈখিক বেগ, এই কৌণিক বেগকে বলছি ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, রৈখিক বেগকে কী দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই দুটার মধ্যে সম্পর্ক আছে কি? সম্পর্ক দেখো এখানে প্রমাণ করলে শেষমেশ সম্পর্ক পাওয়া যাচ্ছে ভি সমান সমান ওমেগা আর, অর্থাৎ ভি সমান সমান ওমেগা আর। তাহলে দেখো এই সেই ভিটা হলো রৈখিক বেগ আর এই সেই ওমেগা হলো কৌণিক বেগ, দুটার মধ্যে সম্পর্ক হলো ভি সমান সমান ওমেগা আর, মুখস্থ করে ফেলো। আবার এটা যদি আমরা ভেক্টর রূপ করি, তো ভেক্টর রূপে দেখো ভি সমান সমান ওমেগা কোরাস আর হবে, অর্থাৎ ওমেগা আর সাইন থিটা। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে বলছে ধান মাড়াইয়ের সময় দূরবর্তী গরুকে সবচেয়ে বেশি হাঁটতে হয় কেন? এখন এই যে ধরে নাও এইরকম জায়গায় রেখে এইরকম জায়গায় গরুকে এইভাবে ঘোরানো হয় দড়িতে বেঁধে, তোমরা জানো। তো এক্ষেত্রে এই যে ভি সমান সমান ওমেগা আর, অর্থাৎ যখন একটা গরু ঘোরে তখন তার কৌণিক বেগটা সমান থাকে, তখন ওমেগাটা তখন ধ্রুবক হয়, এবং ওমেগাটা যদি ধ্রুবক হয় তোমরা দেখছো এখানে ভি সমানুপাতিক আর, অর্থাৎ ভি সমান সমান ওমেগা ছিল, ওমেগা আর একটা ধ্রুবক আর এই সমান সমান দুটাই দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক করলাম। তাহলে এখানে যে বেশি দূরের গরুটা বেশি বেগে হাঁটতে হবে, এটাই। আচ্ছা, তো এরপরে কৌণিক ত্বরণ, আমরা কৌণিক বেগ পড়ে আসছি, এবার পড়বো কৌণিক ত্বরণ, অর্থাৎ কৌণিক বেগের হারকে, অর্থাৎ একক সময়ে যে কৌণিক বেগ হয় তারা সেটাকে বলা হচ্ছে কৌণিক ত্বরণ। এখানে সংখ্যাটা তোমরা পড়ে ফেলবা, কৌণিক বেগের হার মানে পরিবর্তনের হারকে বা কৌণিক বেগের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। আমরা সাধারণ ত্বরণকে কী দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। আর কৌণিক ত্বরণকে কী দ্বারা প্রকাশ করব? আলফা দ্বারা। সাধারণ ত্বরণকে প্রকাশ করি এ দ্বারা, আর কৌণিক ত্বরণকে প্রকাশ করব আলফা দ্বারা। দুইটার মধ্যে পার্থক্য, সাধারণ ত্বরণটা ছিল একটা সরলরেখা বরাবর আর এই কৌণিক ত্বরণটা একটা ঘূর্ণন অক্ষ বরাবর।
এখন দেখো এই কৌণিক ত্বরণ তাহলে আলফা সমান সমান কি, ওমেগা বাই টি। তাহলে ওমেগার একক ছিল রেডিয়ান পার সেকেন্ড, আর নিচে একটা সেকেন্ড, তাহলে সর্বমোট দাঁড়াচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এর মাত্রা সমীকরণটা দেখো পার টি স্কোয়ার হবে, আশা করি পারবা। এরপরে দেখো আমরা আগের বার যেমন সম্পর্ক বের করলাম, এখানেও সম্পর্কটা করব। অর্থাৎ এই যে কৌণিক ত্বরণ আলফা আর রৈখিক ত্বরণ এ, দুটার মধ্যে সম্পর্ক, তাহলে এ সমান সমান আলফা আর, একই জিনিস আগের মতো। এবং এক্ষেত্রে একটা চাঁদের কৌণিক বেগ বের করছে, রৈখিক দূরত্ব বের করছে, এই অঙ্কটা তোমরা পারবা। অর্থাৎ 2πa/t একবারে ডাইরেক্ট সূত্র, আর ভীষণ আলাদা করে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগটা জিনিসটা কি, আমরা আগে সূত্রটা দেখি। এল সমান সমান আর ক্রস পি, অর্থাৎ কোনো একটা ঘূর্ণায়মান বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং ওই বস্তুর রৈখিক ভরবেগ ভেক্টরের ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। তাহলে কোনো একটা ঘূর্ণায়মান বস্তুর ব্যাসার্ধ ভেক্টর, ওখানে কি আরটা থাকবে না? কোথায়? ওই জেল ইকুয়াল টু আর কোরাস পি, আর পরে এইটাকে পি সাইন থিটা, ওখানে আরটা কোথায় গেল? আচ্ছা, এখানে একটু প্রিন্ট মিস্টেক আছে, এখানে আর হবে, আর পি সাইন থিটা হবে। এখানে বইয়ে প্রিন্ট মিস্টেক আছে, একটু সংশোধন করে নাও তোমরা বইয়ে। এখানে আর পি সাইন থিটা হবে। দেখো এখানে পরবর্তীতে সেটা ঠিক করে দিচ্ছে, আর পি সাইন থিটা। আচ্ছা, তো আর পি সাইন থিটা থেকে আরও একটা সূত্র আসা যায়, এম আর স্কোয়ার ওমেগা, ওটা মনে না রাখলেও চলবে, সমস্যা নাই। আর এই কৌণিক বেগের মাত্রা দেখো, আর একক দেখো, এটা হলো একক, এটা হলো মাত্রা। তো দেখো এখানে সূত্রের মধ্যে ছিল কি, কৌণিক ভরবেগ এল সমান সমান আর পি সাইন থিটা। সাইন থিটার তো কোনো একক নাই, আর এর একক কি মিটার, আর ভরবেগের একক কি, ভর এবং বেগের গুণফল কেজি মিটার পার সেকেন্ড। তো সেটা থেকে কিন্তু এটা আসে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবং মাত্রা সমীকরণটা তোমরা পারবা, এই কেজির জায়গায় এম, মিটারের জায়গায় এল, আর সময়ের জায়গায় টি। আচ্ছা, তো পরবর্তীতে চলে যায়। পরবর্তীতে আছে দেখো জড়তার ভ্রামক। এখন জড়তার ভ্রামক জিনিসটা কি, জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়, এবং জড়তার ভ্রামক আই সমান সমান এম আর স্কোয়ার। তো এখানে পড়ার মধ্যে তেমন কিছু নাই, তবে এখানে একটা মাথায় রাখবা, কোনো বস্তুর ওপর লব্ধির টর্ক এখনও আলোচনা করি নাই, টর্ক পরবর্তীতে আছে। কোনো বস্তুর ওপর টর্কের লব্ধি শূন্য হলে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, এক্ষেত্রে এলটা ধ্রুবক হিসেবে কাজ করে। এখান থেকে আসার মতো কিছু নাই, আমাদের জড়তার ভ্রামক এখানে আছে। তো কৌণিক আমরা ভরবেগের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যেমন পড়ছিলাম, ওখানে বল পড়ছিলাম, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয় না, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, ওটা ছিল। এখানে বলের জায়গায় এখানে একই জিনিস হবে, বলের জায়গায় হবে এখানে টর্ক হবে। টর্ক জিনিসটা অনেকটা বলের মতোই, এখানে দেখো বলের জায়গায় হবে টর্ক, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি টর্ক প্রযুক্ত না হয় তাহলে এর কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। আগে ছিল রৈখিক ভরবেগ, এবার হবে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে, আচ্ছা তো এবার দেখো, এবার হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক জিনিসটা কি,
আচ্ছা, জড়তার ভ্রামকের সংজ্ঞাটার পরবর্তীতে দিয়ে দেবো, দিয়ে দে। দেখো জড়তার ভ্রামকের ক্ষেত্রে দেখো অর্থাৎ কোনো দৃঢ় বস্তু এই ক্ষেত্রে এই ভরটা এম, আটটা ব্যাসার্ধ, এমটা ভর, এখানে কেটা চক্রগতির ব্যাসার্ধ। পরবর্তীতে আমরা পড়ব। দেখো এখানে দেখো কোনো একটা দৃঢ় বস্তু কোনো একটা স্থির অক্ষের চারিদিকে আবর্তিত হলে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলতে বোঝায় ওই অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ, অর্থাৎ সেটাকে এই আর স্কোয়ার, এবং ওদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টি এই এম। আর এখানে একটা সামেশান দেওয়া হয়, অর্থাৎ এই সবগুলোর সমষ্টি আই সমান সামেশান অফ এম আর স্কোয়ার, এদের সমষ্টিকে বলা হয় এই যে মানে গুণফলের যে সমষ্টি তাকে বলা হয় জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের বেসিক বলতে যদি বোঝাতে চাই, তো তোমরা যে দরজাটা মানে তোমরা জানো যে একটা দরজা আটকানো থাকে এখানে, এই দরজাটা তখন তোমরা ঘোরাও তখন কি হয়, এখানে গতির বিরুদ্ধে একটা বল অনুভব করে না, এই যে একটা ঘূর্ণন অক্ষ বরাবর ঘোরে, এই মানে একটা ঘূর্ণন অক্ষ বরাবর ঘোরার সময় যে বাধাটা দেয়, এই বাধাটাকে বলা হচ্ছে জড়তার ভ্রামক। তবে ওটা দরকার নেই, তোমাদের এই সংখ্যাটা দরকার হবে, সংখ্যাটা পড়ে রাখবা, সেটা এনাফ। আচ্ছা, আর জড়তার ভ্রামকের একক আছে কেজি মিটার স্কোয়ার, এমএল স্কোয়ার, এটা পারার কথা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, জড়তার ভ্রামক কার উপর নির্ভর করে? জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষের উপর নির্ভর করবে, দৃঢ় বস্তুর আকৃতির উপর নির্ভর করবে, ঘূর্ণন অক্ষের ভরের বিন্যাসের উপর নির্ভর করবে, ঘূর্ণন অক্ষের অবস্থানের ওপর, অর্থাৎ ঘূর্ণন অক্ষটা কোথায় অবস্থিত, দৃঢ় বস্তুর আকৃতির ওপর, ওই দৃঢ় বস্তুটা কীরকম দেখতে, অর্থাৎ যে বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করবো ওই বস্তুটা কীরকম দেখতে, এর পাশাপাশি জড়তার মানে ঘূর্ণন অক্ষের চারিদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপরে। আসলে তোমাদের একদিনে শেষ করতে হচ্ছে, তা নাহলে ডিটেলস বোঝানো যেত, কারণ একদিনে শেষ করতে গেলে আমি ডিটেলস বলতে গেলে এখানে 3 থেকে 4টা লেকচার করাতে হবে, তো অত তো সময় নাই 4 দিন ধরে ক্লাস নেওয়ার, যেহেতু তোমাদের সময় কম। তারপরে ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নিতে পারো, সমস্যা নেই। আর কী বলবো, কিছু করার নেই আমার। কারণ জড়তার ভ্রামক নির্ভর করে 3টা বিষয়ের উপর, এই 3টা বিষয় মনে রাখবা, মুখস্থ হয়ে যাবে। এরপরে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা কি, এখানে দেখো এই যে বস্তুটা আছে, ধরে নাও এখানে M1, এখানে M2, এখানে M3, এখানে M4, এখানে M5, এগুলো হলো ভর। ধরে নাও একটা বড় বস্তু, তার মধ্যে এক জায়গায় ভর দেওয়া আছে। এখন এই কোনো একটা বস্তুর ক্ষেত্রে, আর ধরে না এই সমগ্র বস্তুর ভরটা এই বিন্দুতে ক্রিয়াশীল আছে, সেটা হলো বি, নিচের দিকে ক্রিয়াশীল আছে, সবগুলো নিচের দিকে ক্রিয়াশীল, অর্থাৎ কোনো বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে, জানো। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই যে একটা বস্তু সমগ্র ভরটা যদি একটা বি বিন্দুতে ক্রিয়াশীল হচ্ছে, তো সেক্ষেত্রে এই যে ঘূর্ণন অক্ষটা আছে, এই অক্ষ থেকে যে দূরত্বটা হবে, এবং এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে এইখান থেকে যে দূরত্ব হবে তাদের বর্গ করে ওই যে এম আর স্কোয়ার করে যে মানটা পাওয়া যাবে, ওই দুইটা যদি সমান হয় তাহলে তখন কী হবে, তখন এই বি বস্তু থেকে এই বস্তুর যে দূরত্ব এটাকে বলা হবে চক্রগতির ব্যাসার্ধ। তো তোমরা এইখান থেকে পড়ো, যদি কোনো দৃঢ় বস্তুর মোট ভর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রবিন্দুতে আছে বলে মনে করা হয়, এবং ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বিন্দু ভরের জড়তার ভ্রামক সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের সমান হয়, তখন ওই বস্তু থেকে, অর্থাৎ এই বি থেকে এই পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে কে, কে বলা হচ্ছে জড়তার চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, তোমাদের হয়তো বোরিং লাগছে, কী করবো, আমিও না খাওয়া সকাল থেকে, আমি তোমাদের ক্লাস নিতে বসে না খেয়ে বসছি সকাল থেকে, এখনও না খাওয়া, তাহলে বোঝো আমার ওপর দিয়ে কী যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো রৈখিক গতিতে, অর্থাৎ রৈখিক গতি
মানে চক্রগতির ব্যাসার্ধ আর গতিশক্তিকে ই দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর এই আর এখানে হলো জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ বলে ফেলছে, জড়তার ভ্রামক আর গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক I = 2E। অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তির যদি দ্বিগুণ করি তাহলে তার মানে জড়তার ভ্রামকের মানটা পাওয়া যাবে। এরপরে টর্ক বা বলের ভ্রামক। টর্ক বা বলের ভ্রামক জিনিসটা কি দেখো, তোমাদের বলছিলাম ওখানে যে বলটা ছিল, একটা সরলরেখা বরাবর যে বলটা ছিল সেটা এফ, আর একটা ঘূর্ণন অক্ষ বরাবর যে বলটা ক্রিয়া করে এটাকে বলা হয় টর্ক, যাকে টাও দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে দেখো এখানে বিষয়টা তাহলে টাও সমান সমান অর্থাৎ বল হবে আর তার লম্ব দূরত্ব। তাহলে তোমরা এটা সূত্র দিবা কি, টর্কের আর এক নাম হলো বলের ভ্রামক। তো তোমরা যদি এখানে লেখো এরকমভাবে, যেটা বলছিলাম দেখো টাও সমান আর ক্রস এফ, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর আর বল ভেক্টরের ভেক্টর গুণফলকে টর্ক বা বলের ভ্রামক বলে। এবং টর্ক যেহেতু টাও সমান আর ক্রস এফ, আর এর একক কি মিটার, আর বলের একক নিউটন মিটার। নিউটন মিটারকে যদি আমরা ভেঙে এককে নিয়ে আসি, মানে মাত্রা নিয়ে আসি, এটা আসবে না, একক দেওয়া আছে নিউটন মিটার, এগুলো পড়ে ফেলবা। এখানে কিন্তু ফিজিক্সে কিন্তু পড়া অনেক কম, মানে এমসিকিউর জন্য পড়া অনেক কম, তোমরা এইটা দাগায় দাগায় পড়ে ফেলবা। এরপরে একটা সূত্র আছে টাও আর আলফার মধ্যে সূত্র, টাও সমান আই আলফা আর এল সমান আই ওমেগা। মাথায় রাখবা এলটা কী ছিল, তোমরা বলো এলটা কী ছিল? এলটা কী ছিল? এলটা ছিল কৌণিক ভরবেগ। এখন কৌণিক ভরবেগের সাথে যদি আমরা সূত্র করি তাহলে কৌণিক ভরবেগ এল সমান আই ওমেগা। আইটা হলো জড়তার ভ্রামক, ওমেগাটা হলো কৌণিক বেগ, আর টাও সমান আই আলফা। টাও হলো টর্ক, আই হলো জড়তার ভ্রামক, আর আলফা হলো কৌণিক ত্বরণ। এখানে একটা প্রমাণ করা আছে, কোনো বস্তুর ওপর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান। অর্থাৎ তোমরা যেমন এফ সমান কী প্রমাণ করছিলে, এমভি মাইনাস mu/t। তো এই জায়গায় যদি আমরা এই কোনাকুনি গুণ করি তাহলে এফটি হয়, সরি মানে এই যে মানটা আছে এটার সাথে এটা সমান হয়, সেটা এখানে প্রমাণ করে দেখাইছে, তাহলে দেখে নিতে পারো। তো এটুকু মাথায় রাখলে হবে যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, ওটা হলো রৈখিক ভরবেগের ক্ষেত্রে ছিল, আর এটা হলো কৌণিক ভরবেগের ক্ষেত্রে টর্কের সমান। আর জড়তার ভ্রামকের একটা অঙ্ক আছে, বাসায় প্র্যাকটিস করবো সবাই। এখানে দেখো চক্রগতির ব্যাসার্ধ কে দেওয়া আছে আর ভর দেওয়া আছে এম। তাহলে আই যদি আর বের করতে বলছে টর্ক, অর্থাৎ প্রথমে আই বের করে নেব, তারপরে টাও সমান আই আলফা করব। অঙ্কগুলো নিজের দায়িত্বে প্র্যাকটিস করে নিবা, এটা কিন্তু তোমরা প্র্যাকটিস না করলে তোমাদের লস। এবং এখানে এই অঙ্কটা অনেকবার আসতে দেখা গেছে, এই অঙ্কটা প্র্যাকটিস করবা যে কোনো বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, অর্থাৎ এম দেওয়া আছে 2 কেজি, ব্যাসার্ধ আর 1 মিটার, আর মানে এত কৌণিক বেগ অর্থাৎ ওমেগা দেওয়া আছে 5। এখন বলছে গতিশক্তি কত হবে, তোমাদের পড়াইছিলাম না গতিশক্তি ই সমান 2E সমান আই সমান 2E ছিল। হ্যাঁ, তাহলে এইখানে ই সমান কী হবে, হাফ আই। আর আই মানে কি এম ওমেগা স্কোয়ার। তো ওইভাবে প্রমাণ করলেও হয়ে যাবে। আরও একটা জিনিস বলে, গতিশক্তির কিন্তু এই সূত্রটা কিন্তু গতিশক্তির সূত্র।
ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। তোমরা যেমন ইকে সমান হাফ এম ভি স্কোয়ার পড়ো না, রৈখিক বেগের ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার পড়ো, তাই না? এখানে কিন্তু কৌণিক যখন গতিশক্তি বের করতে যাবো তখন কিন্তু এই সূত্রটা আছে, হাফ এম আই ওমেগা স্কোয়ার। এটা তোমাদের ওইখানে আছে, ওই যেখানে জড়তার ভ্রামক পড়াইছিলাম ওই গতিশক্তির সাথে সম্পর্ক ছিল, ওখানে আছে। হয়তো মিস্টেক হয়েছে, বলাটা বাদ পড়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা সূত্র। একটা হলো লম্ব অক্ষ সূত্র, একটা হলো সমান্তরাল অক্ষ সূত্র। তো দেখো লম্ব অক্ষ সূত্র কোনটা? এই আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই। আর সমান্তরাল অক্ষ সূত্র কোনটা? আই জেড সমান এম প্লাস মানে আই জি প্লাস এম এইচ স্কোয়ার। তো এইখানে দেখো, এইখানে কি বলছে, যদি কোনো একটা পাল্লা সমতলের দুইটা পরস্পর লম্ব অক্ষ অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যদি জড়তার ভ্রামক যেটা আসবে, এই দুইটার আরেকটা মানে এই যে এই দুটো যদি সমষ্টি করি, তাহলে এই দুই অক্ষের যে ছেদবিন্দু আছে, এই ছেদবিন্দু যে দিয়ে যদি কোনো অঙ্কিত লম্ব অক্ষ আঁকি, তাহলে এইটা জড়তার ভ্রামকের সমান। অর্থাৎ এই আই জেড সমান সমান আই এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, এরপরে সমান্তরাল অক্ষ উপপাদ্যে কি বলছে? সমান্তরাল অক্ষ উপপাদ্য বলছে, এই যে একটা বস্তু, এখন এই বস্তু কোনো একটা সমতল পাতে যদি জড়তার ভ্রামক, সে জড়তার ভ্রামক আই হবে, ওই পাতদ্বয়ের ভর কেন্দ্রগামী, অর্থাৎ এই পাতের যে সমগ্র ভর সে বিন্দুতে কেন্দ্রভূত আছে, ওই ভর কেন্দ্রগামী বস্তুর জড়তার ভ্রামক এবং কি এখানে দেখো, এখানে ছিল এম এইচ স্কোয়ার, অর্থাৎ এমটা কী বলছিল? সেই ভর। অর্থাৎ তাহলে দেখো এখানে পরবর্তীতে আছে, দেখো ওই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং পাতের ভর, অর্থাৎ সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কিন্তু আইজি, এবং এই পাতের ভর হলো সেই এম। এবং দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব এই সেই এইচ বর্গের সমষ্টির সমান। অর্থাৎ এই সূত্রটা মনে রাখলে তোমরা এইভাবে লিখতে পারবা। তো বিষয়টা যদি একটু বলি, ধরে না এই একটা পাত, সমান্তরাল পাত, আর এই সেই জি বরাবর এর সেই ভর কেন্দ্রগামী অক্ষ। এখন এই যে ভর কেন্দ্রগামী অক্ষ, এই অক্ষে যদি আমরা একটা সমান্তরাল সরলরেখা আঁকি, এখন এই সমান্তরাল সরলরেখায় এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার যে জড়তার ভ্রামক হবে, সেই জড়তার ভ্রামকটা আই। এই জড়তার ভ্রামকটা হবে এই যে ভারকেন্দ্রগামী যে অক্ষটা ছিল, এই অক্ষের জড়তার ভ্রামক, এই যে ভারকেন্দ্রগামী অক্ষটা ছিল, এই ভারকেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রামক প্লাস, এবং এই যে পাতটা ছিল, এই সমগ্র পাতটা ছিল এই পাতের ভর, এবং এই যে পাতের যে ভারকেন্দ্র ছিল, এবং এই যে সমান্তরাল সরলরেখা ছিল, এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব এইচ, এই এইচের বর্গ, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বের বর্গ, এবং এই শেষে কী করছি আইজি প্লাস এম এইচ করতেছে না, তাহলে দুইটার সমষ্টি সমান। তাহলে এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিন্তু মুখস্থ করা জিনিস না, এগুলো বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, আর খুব বেশি পেজ নেই, ইনশাল্লাহ 20 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আচ্ছা, তো এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো এক জায়গায় করা আছে, ওখান থেকে পড়েই যাই। এই সূত্রগুলো সব পড়ে ফেলবা তোমরা। তো আমি একটু বলে দেই, ধরে নাও একটা সরল দণ্ড। এখন এই দণ্ডের যদি আমি বলি, এই সরল দণ্ডের এই যে ভারকেন্দ্রগামী অক্ষের জড়তার সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে দেখো ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে জড়তার ভ্রামকটা হবে কি এম সমান আই, এম সমান আই সমান L/12, অর্থাৎ এই এলটা কি, ছোটো হাতের এলটা হলো দৈর্ঘ্য, আর এমটা কি আর এমটা তো জানো ভর। এটা তাহলে তোমাদের আগের থেকে একটু দেখাই দিয়ে আসি।
দেখো এই সেই ধরো একটা দণ্ড, এই দণ্ডে যদি আমি ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করি, তাহলে দণ্ডের সাপেক্ষে জড়তার ভ্রামক এখানে দেখো প্রমাণ করা আছে। এত প্রমাণ তো আমার করানোর সময় নাই, বুঝতেই পারছো, সময় কম। এখন প্রমাণ করে এখানে যে সূত্রটা আসছে সেটা হলো এম এল স্কোয়ার, মানে m/12 এল স্কোয়ার, আই সমান সমান m/12 এল স্কোয়ার। তো এখানে একটু ভুল আছে, এখানে এই এল হবে না, এক্ষেত্রে এম হবে। এক্ষেত্রে এম হবে, এটা এখানেও এম হবে। ভাই ওইগুলো তো ওয়ান আছে, ভাই ওইগুলো তো ওয়ান আছে, তাহলে তো ঠিক আছে। 1/12 ml স্কয়ার। অন হবে কেন? ওখানে তো বস্তুর ও হ্যাঁ, সরি সরি, হ্যাঁ পাশে ml হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভাই ml স্কয়ার আছে তো। বুঝতে পারছি, এম আছে। এখানে বড় হাতের এম দিয়ে প্রকাশ করছিল ভরটা, এখানে ছোটো হাতের এম দিয়ে প্রকাশ করছে, এছাড়া কিছুই না। ml/12, এখানেও ml/12 আছে। তোমরা মনে মনে রাখবে l/12। এখন দেখো যদি এক প্রান্ত দিয়ে যায়, অর্থাৎ এই যে দণ্ডটা ছিল এই দণ্ডে যদি এক প্রান্ত দিয়ে যায়, তাহলে সেই এক প্রান্ত এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে। এখানে কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু রিটেন আছে, তোমরা এই প্র্যাকটিস করো, টেস্ট পেপার যাদের আছে প্র্যাকটিস করতে পারবা। তখন সূত্র হবে দেখো I সমান ml/3। এখন দেখো যখন কেন্দ্র দিয়ে গেছিলাম তখন হয়েছিল 12, যখন এক সাইডে গেছি তখন হয়েছে 3। তো তোমরা মনে রাখতে পারবা যে এক সাইডে গেলে এই পুরো রাশিটা বড় রাশি পাচ্ছি, তাহলে ছোটো সংখ্যা দিয়ে ভাগ করলে বড় রাশি পাওয়া যায়, আর বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ছোটো রাশি পাওয়া যায়, তাহলে এটা মাঝখান দিয়ে যাচ্ছি। এভাবে মনে রাখতে পারো, যে যেভাবে মনে রাখতে পারবা, তবে গুলাই যায় না, জানো, মাথায় রেখো। এরপরে বৃত্তাকার চাকতি, যদি এরকম বৃত্তাকার চাকতি যদি ভার কেন্দ্রগামী হয়, অর্থাৎ বৃত্তাকার চাকতি যদি কোনো ব্যাস সাপেক্ষে হয়, অর্থাৎ বৃত্তাকার চাকতির এই যে ব্যাস আছে ব্যাস সাপেক্ষে হয়, এরকম এই সূত্রগুলো তোমরা সব পড়ে ফেলবা, বোঝানোর কিছু নাই। এখানে আয়তাকার পাত আছে, নিরেট চোঙ আছে, আর যদি কারো বুঝতে সমস্যা হয় পরবর্তী দিন বলবা, সমস্যা নাই, বলতে তো মানা নাই। এরপরে দেখো আমরা যেরকম নিউটনের 3টা গতিসূত্র পড়ছিলাম না, এখন এই সেগুলো তো একটা সরলরেখা বরাবর ছিল, এখন এটা হলো কৌণিক বরাবর। অর্থাৎ এবার যদি ঘূর্ণনা বরাবর হয় তাহলে সেক্ষেত্রে 3টা সূত্র হবে। তো সেই 3টা সূত্র একই। দেখো এইটা দেখলেই বুঝতে পারবো, আগে ছিল কি প্রত্যেক মানে ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া ছিল, F সমান -F। আর এখানে বলছে প্রত্যেক ক্রিয়ামূলক টর্কেরই একটা সমান ও বিপরীতমুখী টর্ক আছে, অর্থাৎ টাউ সমান সমান টাউ1 সমান সমান -টাউ2। সেই একই ধরনের কথা দিয়ে এখানে মানা রাখবো। এখানে আগে সরলরেখা বরাবর ছিল, এখানে কৌণিক বেগ থাকবে, বুঝতে পারছো। এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই। আগে ছিল রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, এবার আছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কারণ এটা কৌণিক গতির জন্য নিউটনের সূত্র। এরপরে দেখো কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ দেখো তুমি যদি একটা বস্তুকে দড়িতে করে এরকমভাবে ঘুরাও, তাহলে কি সেই বস্তুটা কি কেন্দ্রের দিকে বাইরে ছিটকে যায় না কেন? কারণ তার উপরে একটা কেন্দ্রমুখী বল করে। অর্থাৎ ওই বস্তুটা যখন ঘোরে তখন এই বস্তুটা কেন্দ্রের দিকে একটা বল আকর্ষণ করে। একইভাবে আবার কেন্দ্রের বিরুদ্ধে একটা বিপরীতমুখী কেন্দ্র বিমুখী বল অনুভব করে। তো এখানে দেখো কেন্দ্রমুখী বল নিয়ে অনেক বর্ণনা আছে, পড়ে নিবা ইচ্ছা থাকলে। এখানে কেন্দ্রমুখী বলের সংজ্ঞা আছে, দেখো যে বলের ক্রিয়ায় কোনো বস্তু সমদূরত্বে বৃত্তাকার পথে চলতে থাকে এবং যে বল সবসময় বৃত্তাকার গতিপথের সাথে লম্বভাবে ভেতরের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। অর্থাৎ এই যে বলটা ক্রিয়া করলো না, এই বলটা ক্রিয়া করলো, ধরো কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে একটা বল, এই বল কীভাবে ক্রিয়া করে, স্পর্শক বরাবর লম্বভাবে ক্রিয়া করে। এই মানে বলটা কীভাবে ক্রিয়া করছে যদি বের করতে চাও বা ব্যাসার্ধ বের করতে চাও, তাহলে এই এখানে একটা স্পর্শক রাখতে হয়, তাহলে ওই স্পর্শক বরাবর ক্রিয়া করে। এখন স্পর্শক বরাবর ক্রিয়া করলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়। তখন তোমরা জানো একটা বস্তু মানে যখন বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন কিন্তু এটা কোনো কাজ করে না, অর্থাৎ কার্যহীন বল বলা হয়, কাজ শূন্য হয়। কাজ কেন শূন্য? এটা ঘূর্ণনশীল বস্তুর কাজ কেন শূন্য? কারণ তোমরা কাজ জানো এফ মানে কাজ ডাব্লু সমান জানো এফএস কস থিটা। কাজ ডাব্লু সমান সমান জানো এফএস কস থিটা।
স্যার ওই এক্ষেত্রে ওই কিন্তু মানে 90 ডিগ্রির মান তো 0 হয় এর জন্য। হ্যাঁ, cos 90 ডিগ্রির মান 0 হয়, এ কারণে শূন্য। এখানে যদি কোণ আঁকি তাহলে এই ক্ষেত্রে দেখো cos 90 ডিগ্রি মান শূন্য। একইভাবে এখানে কিন্তু কোনো সরণ হচ্ছে না। তোমরা সরণের ক্ষেত্রে কি জানো, সে এইখান থেকে ঘুরে আবার এই বিন্দুতে এসে থামছে, অর্থাৎ তার কিন্তু সরণ হচ্ছে না। সে হয়তো অতিক্রান্ত দূরত্ব এতটা দূরত্ব অতিক্রম করছে, কিন্তু তার সরণটা কিন্তু শূন্য। কারণ সরণ কী ছিল, মানে আদি অবস্থান মাইনাস মানে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, তাহলে শুরুতে এই অবস্থানে ছিল, আবার ঘুরে আবার এই অবস্থানে চলে আসছে, তাহলে তার কিন্তু কোনো সরণ হচ্ছে না। মানে শুরুতে সেই অবস্থানে ছিল, আবার সে ঘুরে এই অবস্থানে আসছে, তাহলে তার কোনো সরণ হচ্ছে না, তাহলে সরণ শূন্য। এ কারণে কিন্তু তার কাজটাও শূন্য। এই দুইটা ব্যাখ্যা দিবা তোমরা। যদি বলা হয় একটা ঘূর্ণনশীল বস্তুর কৃত কাজ শূন্য কেন, ব্যাখ্যা করো, তোমরা এই দুইটা ব্যাখ্যা দিবা। একটা হলো এই যে থিটার মান শূন্য হচ্ছে, আর একটা হলো এর সরণ হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল একটা কার্যহীন বল, অর্থাৎ এই যে কাজ শূন্য, এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করবা। তোমরা যেভাবে বলছো ওইভাবে ব্যাখ্যা করে দিবা, 2 নাম্বারের মধ্যে 2 দিবে ইনশাল্লাহ। এরপর দেখো কেন্দ্র বিমুখী বল বা অপকেন্দ্র বল, অর্থাৎ এই বস্তুটা যখন ঘুরছে, এই বস্তুটা কিন্তু চাইবে একটা আমি মানে সিটকে যেতে চাইবে, অর্থাৎ এই বস্তুটা কেন সিটকে যায় না, এই বস্তুটা তো যখন তুমি ঘুরাবা তখন তো এরকম সিটকে চলে যাওয়ার কথা, বা তোমার যখন দড়িটা ছিঁড়ে যায় তখন তুমি হাতে করে একটা বল এরকম যখন দড়ি দিয়ে ঘুরাবা, তখন ওই দড়িটা যদি ছিঁড়ে যায় তখন দেখবে বস্তুটা এভাবে সিটকে চলে যায়। কারণ কি, তার মধ্যে কিন্তু একটা কেন্দ্র বিমুখী বল ছিল, কিন্তু ওই কেন্দ্রমুখী বলটা সেটাকে নাকচ করে দিচ্ছিল, কিন্তু যখন ছিঁড়ে যাচ্ছে তখন কেন্দ্রমুখী বলটা থাকছে না, তখন ওই বস্তুটা মানে চলে যাবে। এই কারণে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বলটা একটাকে অপকেন্দ্র বল বলা হয়। তাহলে কেন্দ্রমুখী বলের দেখো আর একটা নাম হলো অভিকেন্দ্র বল, কেন্দ্রমুখী বলের আর একটা নাম হলো অপকেন্দ্র বল, কেন্দ্র বিমুখী বলের আরেকটা নাম হলো অপকেন্দ্র বল। এই নামগুলো তোমরা পড়বা, এত কিছু পড়ার দরকার নাই, এই নামগুলো জেনে রাখলেই এনাফ। এবারে আরও একটা বল আছে, কথা লেখা আছে দেখো, এই অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বা এই যে কেন্দ্রমুখী বল, সরি কেন্দ্র বিমুখী বল, এটাকে বলা আছে অলিক বল। মাথায় রেখো, এগুলো সব আরেকটা করে নাম, এর বিপরীত নাম। আর একে কেন অলিক বল বলছে যদি তুমি দেখতে চাও তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ দেখো, অভিকেন্দ্র বলের বিপরীতে ক্রিয়ারত অপকেন্দ্র বলের উপস্থিতিতে আপাত সত্য বলে ধরা হয়। অর্থাৎ অভিকেন্দ্র বল বলতে কি বোঝানো হয় জানো, অভিকেন্দ্র বল বলতে বোঝাচ্ছে কেন্দ্রের দিকে যে বলটা আছে, এই বস্তু ঘুরছে এর কেন্দ্রের দিকে যে বল, এটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র বল। আর অপকেন্দ্র বলটা কাকে বলা হচ্ছে, এই বস্তু ঘুরছে একে বাইরের দিকে যাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল বা অপকেন্দ্র বল। এই দুটা বলই অলিক বল। অলিক বল কেন, এই যে এই অলিক বল কেন, এইখানে দেখো ব্যাখ্যা করা আছে। কারণ অভিকেন্দ্র বলের বিপরীতে ক্রিয়ারত অপকেন্দ্র বলের উপস্থিতিতে আপাত সত্য বলে মনে করা হয়। অর্থাৎ এই যে মানে কেন্দ্রের দিকে বল, কেন্দ্র বিমুখী বল, এই দুটাকে আপাত সত্য বলে মনে করা হয়। অর্থাৎ এটা পুরোপুরি যে সত্য কি না, এটা বিজ্ঞানীরা কনফিউশন, এই কারণে তারা বলছে আপাত সত্য বলে মনে করা হয়। তারা মনে করছে যে না এরকমটা হয়তো হয়, তো এই আপাত সত্য বলে মনে করা হয় বলে একে বলা হচ্ছে অলিক বল। এরপরে দেখো কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বলের ব্যবহার। কেন্দ্রমুখী বল ব্যবহার দেখো, রাস্তায় ব্যাংকিং কোণ আছে, তো ব্যাংকিং কোণ জিনিসটা কি, ব্যাংকিং কোণ জিনিসটা হলো অর্থাৎ এই যে দেখো একটা রাস্তা দেখবে এক সাইড তোমরা নিচু থাকে, তোমরা যদি রাস্তায় চলাচল করো তোমরা দেখবা রাস্তার এক সাইডে নিচু থাকে। নিচু কেন রাখা হয়, যাতে এইখানে একটা ব্যাংকিং কোণ সৃষ্টি হয়। এই ব্যাংকিং কোণ সৃষ্টি হয় যাতে, এই কারণে রাস্তার এক সাইড নিচু রাখা হয়। এখন এই ব্যাংকিং কোণ যদি সৃষ্টি না হয় তখন কিন্তু ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট বেশি হয়। মানে কেন হয়, এক্ষেত্রে যদি এই সূত্রটা দেখো, tan θ সমান v²/rg, এই প্রমাণ করা আছে। প্রমাণটা আমি বলার সময় পাচ্ছি না, সময় কম আমার হাতে। তো এইখানে ব্যাংকিং কোণ এর সংখ্যাটা দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। অর্থাৎ গাড়িটা যাতে ছিটকে গিয়ে দুর্ঘটনা না হয় তার জন্য এটাই ব্যবহার করা হয়। অর্থাৎ কিছুটা উঁচু করা হয় এক সাইড। তো এইখানে দেখো, এইখানে এই কিছুটা যে উঁচু করা হচ্ছে, এই উচ্চতাটা এখানে এইচ দ্বারা প্রকাশ করছে। এরা যে রাস্তার প্রস্থটা ছিল, সেই রাস্তার প্রস্থকে ডি দ্বারা প্রকাশ করছে এই সূত্রের ক্ষেত্রে। এই সূত্রের ক্ষেত্রে দেখো এই এইচটা হলো কতটা উঁচুতে আছে সেটা,
আর এই রাস্তার প্রস্থটাকে এরা ডি দ্বারা প্রকাশ করছে এবং সূত্রটা হলো সাইন থিটা সমান h/d। আর এক্ষেত্রে দেখো ট্যান থিটা সমান, এক্ষেত্রে এই থিটাটা হলো ব্যাংকিং কোণ, আর এই ট্যান থিটা সমান দেখো v²/r(g), এক্ষেত্রে এই থিটাটা ব্যাংকিং কোণ। এটা নিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আছে, তোমরা বাসায় আজকে 2-1টা প্র্যাকটিস করো, কালকে সমস্যা হলে বলে দিবানে। এবং এক্ষেত্রে এই v² অর্থাৎ এই যে গাড়িটার বেগ হলো v, আর জিটা অভিকর্ষ ত্বরণ, আর আরটা হলো ব্যাসার্ধ। তোমরা সবাই বোর্ড কোশ্চেন 2-1টা প্র্যাকটিস করবা। এবং এই মানে এই যদি বেঁকে না যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আমি একবার অ্যাক্সিডেন্ট করছি রাস্তায়, হয়তো ব্যাংকিং কোড ঠিকঠাক হয়নি বলে, মানে আমি নিচু জায়গা দিয়ে আসার কথা ছিল, আমি উঁচু জায়গা দিয়ে আসছিলাম, এখন কর্নার ঘুরছিলাম। হ্যাঁ, এই যে তোমাদের ভুলোর মোড়ে যে কর্নারটা ছিল, ওই কর্নার ঘোরার সময় খুব দ্রুত চালায় আসছিলাম। তো এখন আমার গাড়ির ওই যে ট্যান থিটা সমান v²/r(g), ট্যান থিটা সমান v²/r(g), তো এই ক্ষেত্রে এই যে v²/r(g) আমার এই বেগটা বেশি ছিল, এই কারণে ব্যাংকিং কোণটা আমার কোণটাও বেশি হয়নি, কারণ আমার ওই ক্ষেত্রে চিৎপটাং কোনটা বেশি হয়ে গেছিলো বলে। তোমরা এখান থেকে পড়ে নিবা। এরপরে গ্রহগুলোর গতি, এগুলো হলো ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করা হয়। এবং এখানে অঙ্ক আছে কিছু, এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা, 2-4টা অঙ্ক আছে। এরপরে সংঘর্ষ কয় প্রকার? সংঘর্ষ 2 প্রকার, স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ জিনিসটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষ অর্থাৎ সংঘর্ষের আগে আর পরে গতিশক্তিটা সংরক্ষিত থাকবে, কিন্তু ভরবেগটা যদি সংরক্ষিত না থাকে তাহলে তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আমি আবারও বলি, যে সংঘর্ষের আগের ভরবেগটা মানে আগের ভরবেগ আর পরের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ দুটো সমান থাকবে না, কিন্তু গতিশক্তিটা সংরক্ষিত থাকবে, অর্থাৎ সংরক্ষিত বলতে সমান বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে বলা আছে সেটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সূত্র আছে 2টা, সূত্র পড়ে ফেলবা এই 2টা, এক্ষেত্রে মনে রাখবা। দেখো আমি একটু বলে দেই, v সমান m1 - m2 বাই m1 প্লাস m2, এটা হলো v1 সমান, অর্থাৎ প্রথম বেগ, এটা হলো সংঘর্ষের আগের বেগ। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে সংঘর্ষের আগে আর পরে ভরের মানে বেগ বিনিময় করে, ব্যাখ্যা করো। তো এখান থেকে ব্যাখ্যা দিবা, এই যে আগের বেগ হলো v1 আর সংঘর্ষের পরের বেগ হলো v2। তো এই দেখো এখানে কী দিবা, m1 - m2 বাই m1 প্লাস m2 প্লাস, এখানে দেখো এখানে আমরা v1 নিছি না, তাহলে এখানে আমরা নেব 2m2 নেব, এখানে আমরা 1 নিছিলাম, এখানে নেব 2m2 বাই m1 প্লাস m2, এবং এর সাথে যেটা গুণ করবো সেটা হলো v2। বুঝতে পারছো? এই সূত্রটা এখানে লেখা আছে, যদিও এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে v সমান m1 - m2 বাই m1 প্লাস m2 ইন্টু, এইখানে কিন্তু v1 দেবো। এটা কিন্তু তোমরা খেয়াল রাখো, এখানে যেহেতু v1 ছিল এইখানে v1 দেবো, কিন্তু এইখানে এসে আমরা বসাবো m2 বসাবো, v2 বসাবো। বুঝতে পারছো? এবার এখানে এসে দেখো, পরের সূত্রে এসে দেখো, পরের সূত্রে এইখানে 2 আছে না, তাহলে আমরা এইখানে দেবো 2, এখানে দেখো 2 আছে, আর এইখানে যেহেতু 2 আছে তাহলে এইখানে আমরা দেবো কি 1 দেবো, তার উল্টোটা দেবো বলছি। তাহলে এইখানে দেখো এইখানে আছে 1, এবং এখানে দেখো ভিও 1 আছে। সূত্রটা এভাবে মনে রাখবা, গুলাবে না, তাহলে এভাবে কয়েকবার খাতায় লিখবা, মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো এখানে যে কয়েকটা শর্ত দেওয়া আছে, অর্থাৎ এই v1 আর v2 যদি সমান হয় তাহলে বেগ সমান হলে কোনো সংঘর্ষ হবে না, এবং এরা কী হয়, বেগ বিনিময় করে। অর্থাৎ বস্তু দুটির যদি ভর সমান হয় তখন দেখা যায় বস্তুটি বেগ বিনিময় করে। এবার যদি একটা ভারী বস্তু একটা স্থির বস্তুকে যদি মানে ধাক্কা দেয়, অর্থাৎ এখানে একটা স্থির বস্তু, এখান থেকে একটা ভারী বস্তু গিয়ে যদি একে ধাক্কা দেয়, তাহলে ভারী বস্তুটা যে বেগে যাবে এই স্থির বস্তুটা তার দ্বিগুণ বেগে যাবে। এভাবে কয়েকটা শর্ত দেওয়া আছে, এখানে তোমরা পড়ে ফেলবা, সবাই নিজ দায়িত্ব পড়ে নিও, কালকে কিন্তু পড়া ধরা হবে, মাথায় রেখো। এবং এগুলো তোমাদের বোঝার কথা, এগুলো না বোঝার মতো কিছু নাই। আচ্ছা, পিডিএফ এখানে শেষ হয়ে গেল কেন বুঝলাম না। তো দেখো এখানে শর্তগুলো পড়ে নিবা, শর্তগুলো তোমরা পড়লে বুঝতে পারবা যে একটা ভারী বস্তু হালকা বস্তুকে ধাক্কা দিলে কি হয়, একটা ভারী বস্তুকে ধাক্কা দিলে কি হয়। এই জিনিসগুলো তোমাদের বাচ্চাকালের কথাবার্তার মতো, তোমরা আশা করি বুঝতে পারবা। আর এখানে একটা শর্ত আছে, দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুটি সমান ভরের বস্তু পরস্পর বেগ বিনিময় করে, মাথায় রেখো। এরপরে দেখো অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয় না। আগের ক্ষেত্রে কী ছিল, ভরবেগও সংরক্ষিত হবে
গতিশক্তিও সংরক্ষিত হবে, কিন্তু এবার গতিশক্তি সংরক্ষিত হবে না, কিন্তু ভরবেগটা উভয় ক্ষেত্রে সংরক্ষিত হয়। মাথায় রাখবা, ভরবেগটা উভয় ক্ষেত্রে সংরক্ষিত হয়, কিন্তু এই গতিশক্তিটা উভয় ক্ষেত্রে সংরক্ষিত হয় না। আগেরটার ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে এসে গতিশক্তি সংরক্ষিত হবে না। এরপরে আছে দেখো একমাত্রিক সংঘর্ষ, অর্থাৎ সংঘর্ষের আগে আর পরে যদি এই বেগটা যদি একটা সরলরেখা বরাবর সংঘর্ষ হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে একমাত্রিক সংঘর্ষ। এরপরে দেখো একমাত্রিক সংঘর্ষের এই সূত্রটা তোমরা জানো যে M1V1 প্লাস M2V2 সমান M1V1 প্লাস M2V2, অর্থাৎ M1U1 প্লাস M2U2 সমান M1V1 প্লাস M2V2। এটা হলো এই যে তোমরা সূত্রটা করো সংঘর্ষের ক্ষেত্রে, এটা মূলত একমাত্রিক সংঘর্ষের সমীকরণ। আচ্ছা, এখন এই কটা পেজ আছে, এরকম জানলে আমি আরেকদিন নিতাম ক্লাস। কি করা বলো? এখানে দেখো সংঘর্ষ মানে ঘর্ষণ একটা তলের ওপর দিয়ে যখন আরেকটা বস্তু চলতে যায়, তখন এই যে দুইটা তলের মধ্যে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয়, এটাকে ঘর্ষণ বলে। এই ঘর্ষণ 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ বা বিষয়ক ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ জিনিসটা কি? এটা যখন একটা স্থির তলের বরাবর একটা তল বরাবর যখন যাবে, এক্ষেত্রে যে ঘর্ষণটা হবে এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। গতীয় ঘর্ষণটা কি? যেমন একটা সাইকেলের চাকা তোমরা যখন একটা ভূমির ওপর দিয়ে চলতে থাকে, তখন যে ঘর্ষণটা হয় সেটাকে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ বা বিসর্গ ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কি? আচ্ছা, এই স্থিতি ঘর্ষণটা সরি আমার একটু ভুল হয়েছে। স্থিতি ঘর্ষণ জিনিসটা হলো, স্থিতি ঘর্ষণটা হলো একটা স্থির বস্তু টেবিলের ওপর বই রেখে দিলে এর মধ্যে যে ঘর্ষণটা হবে এটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। মানে এইখানে যে ঘর্ষণটা সৃষ্টি হচ্ছে। গতীয় ঘর্ষণটা কি? গতীয় ঘর্ষণটা এই বইটাকে যখন তুমি সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছ বা ঠেলে দিচ্ছ, তখন যে ঘর্ষণটা হবে সেটাকে বলা হচ্ছে গতীয় ঘর্ষণ। এবং এরপরে দেখো প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণটা কি? সরি, আবর্ত ঘর্ষণটা আর প্রবাহী ঘর্ষণ। এখন আবর্ত ঘর্ষণ জিনিসটা কি? আবর্ত ঘর্ষণটা যখন একটা গাড়ির চাকা, একটা সাইকেলের চাকা যখন তুমি চালায় নিয়ে যাচ্ছ, তখন ওই চাকার সাথে যে আনুভূমিকের যে ঘর্ষণটা হচ্ছে, সেই ঘর্ষণটাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ কোনটা? প্রবাহী ঘর্ষণ হলো যখন তুমি পানির মধ্যে সাঁতার কাটছো, পানির মধ্যে সাঁতার কাটার সময় যে তোমার ঘর্ষণটা হয় না, ওই ঘর্ষণটাকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তোমরা এটা 9 10-এ পড়ে আসছো আশা করি। আচ্ছা, এরপরে দেখো স্থিতি ঘর্ষণের সংজ্ঞা দেওয়া আছে, তো এগুলো দরকার নাই। এখানে একটা কথা মনে রাখবা যে স্থিতি ঘর্ষণের কোনো একক নেই, এটা মান হলো একক অপেক্ষা ছোট হয়। আর স্থিতি ঘর্ষণের মানে সূত্র দেওয়া আছে, এটা একটা দেখো, মিউএস সমান FS/R, অর্থাৎ ঘর্ষণের সীমান্তিক মান আর অবিলম্ব যে প্রতিক্রিয়া, এই দুটার অনুপাতকে বলা হয় স্থিতি ঘর্ষণ। এরপর দেখো ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণের ক্ষেত্রে এখানে দেখো মিউএস সমান ট্যান থিটা বা ট্যান ল্যামডা। এই যে ল্যামডা বা থিটা, এটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। আর এই ঘর্ষণ কোণ হলো কার হবে? ট্যানজেন্টের গুণকের সমান হবে। এরপরে কয়েকটা জিনিস আছে দেখো, এই ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে কাজ করে। মানে একটা হলো স্থিতি ঘর্ষণ, একটা হলো গতীয় ঘর্ষণ। মানে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে দেখো সেই একই সূত্র FS/R। আর এক্ষেত্রে দেখো সেই আমি যে সূত্রটা বলছিলাম F - F = ma, এটা তোমাদের আগেই বলে ফেলছি যে মোট বল প্লাস ঘর্ষণের সাথে মোট বল, সেটা করলে নিট বল পাওয়া যাবে, এটা তোমার আগেই বলছি, বোঝার কথা। আর এখানে দেখো গতীয় ঘর্ষণে অবিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক হবে, অর্থাৎ এই সূত্র থেকে দেখতে পাচ্ছ সমানুপাতিক। এক্ষেত্রে ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, তলদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ তলের প্রকৃতি যদি বেশি খাস কাটা হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়? ঘর্ষণটা বেশি হয়। এই কারণে বলা হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, তলদ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। এবং এখানে বলছে বেগ বেশি না হলে গতীয় ঘর্ষণ তলদ্বয়ের বেগের উপর নির্ভরশীল নয়। এই সূত্রগুলো পড়ে ফেলবা সবাই। আচ্ছা, এই অধ্যায় শেষ মাশাআল্লাহ। এখানে কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো তোমরা পড়ে ফেলবা। এই একটা জিনিস আছে, এই জিনিসটা পড়ে ফেলবা যে তাও সমান m⍵² আসছিল, এখানে এই ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়। আচ্ছা, তো এ পর্যন্তই।